আসুন শুনে নি আলিবাবা ও ৪০ চোর গল্পের গত পর্বে কি ঘটেছিল। এই বনাঞ্চলে এমন অশ্ববাহিনীর আগমন ঘটতে পারে কি উদ্দেশ্যে? আলিবাবা আঁচ করতে পারে না। ভয়ে শিউরে উঠল সে। নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ দস্যুদল অথবা ফৌজ বাহিনী হতে পারে। এবং তখনই দেখা গেল পাহাড়ের তলদেশ থেকে মাটি দুভাগে সরে গেল খানিকটা। একটা খাবার ভর্তি থলে মেঝে উপুর করে ঢেলে দিয়ে সোনার দিনারে ভরে নিল আলিবাবা। কাসিমের বউ রসইখানায় ঢোকে পাল্লাটা বের করার জন্য। মেয়েটা শয়তানের ধাড়ি, প্যাঁচে প্যাঁচে বদবুদ্ধি। একটুখানি আটার ডেলা দাঁড়ি পাল্লায় এঁটে দিল সে। উদ্দেশ্য, আলিবাবা যে দানা শস্য ওজন করবে তার ২-৪টে পাল্লায় আটকে থেকে যাবে এবং তা দেখে সে জানতে পারবে কি বস্তুর ওজন সে করেছিল। সফটুনস FM বাংলা অডিও চ্যানেল আজ আপনাদের কাছে নিয়ে এসেছে আলিবাবা ও ৪০ চোর গল্পের দ্বিতীয় পর্ব। আলিবাবার বিবি ঘরে ফিরে এলো, কিন্তু সে বুঝতেই পারল না কাশিমের বউয়ের কারসাজির ফাঁদে সে পা দিয়েছে। পাল্লায় লেপে দেওয়া আটার সঙ্গে আবদ্ধ হয়ে গেছে একটি সুবর্ণ মুদ্রা। আলিবাবার বিবি ফিরে গেলে কাশিমের ধূর্ত বউটা পাল্লাটা মেলে ধরে দেখল, না, গম নয়, জব নয়, ভুট্টাও নয়, আটার সঙ্গে সিঁটে একটি সোনার মোহর ঝলমল করছে। ঈর্ষা আর পরশ্রী কাতরতার আগুন দপ করে জ্বলে উঠল তার বুকের পাঁজরায়। সোনার মোহর! এত সম্পদের মালিক সে, গুণে শেষ করতে পারবে না, পাল্লা দিয়ে ওজন করতে হয়। ওরে বাবারে, আমার কি হবে রে? কাশিমের বউয়ের মাথাটা ঝিমঝিম করে ওঠে। হা হুতাশে পুড়ে যেতে থাকে কলিজাটা। বিবর্ণ ফ্যাকাশে হয়ে যায় তার চোখ মুখ। অনর্গল অভিসম্পাত নিঃসৃত হতে থাকে মুখ দিয়ে। খোদা, খোদা, একমাত্র তুমি এর বিহিত করতে পারো। ওই ছোটা বেহুদাটা এত সোনা পেল কোথায়? ওর সব যেন উচ্ছন্নে উড়ে পুড়ে যায় আল্লাহ। তাহলে পীরের দরবারে সিন্নি দিয়ে আসবো আমি। সারা বাড়িময় দাপাদাপি করতে লাগলো সে। প্রায় উন্মাদিনীর মতো অবস্থা। কাশিম সন্ধ্যার অনেক পরে দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সে বসে থাকতে পারবে না, তাই তখনই সে দোকানে চাকর পাঠালো। কাশিম অসময় দোকানপাট বন্ধ করে ঘরে ফিরে আসে। তাকে দেখা মাত্র কাশিম বিবির ক্রোধ, ক্ষোভ, আক্রোশ শতগুণ হয়ে শিলাবৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। বিবি কেন এত উত্তপ্ত কিছুই আঁচ করতে পারে না কাশিম। কাছে এগিয়ে এসে গলায় খুব দরদ ঢেলে জিজ্ঞাসা করতে যায়, কি কি হয়েছে জান? তোমাকে এত উত্তেজিত দেখছি কেন? থাক, অত আর শুকনো সোহাগ জানাতে হবে না। বলি, চোখ কানের মাথা কি একেবারে খেয়ে বসে আছো নাকি? কেন, কি হয়েছে কি? আমার মাথা হয়েছে, এই দেখো কি হয়েছে। এই বলে সোনার মোহরটা সে কাশিমের নাকের ডগায় ছুঁড়ে মারল। দেখো, চোখ মেলেছে, দেখো, তোমার গুণধর ভাইটির বাড়ি থেকে খয়রাতি এসেছে আমার ঘরে। তুমি তো একখানা দোকানের মালিক হয়ে গর্বে মাটিতে পা রাখো না। তোমার অহংকার, তোমার মতো রোজগার আর করতে পারে না কেউ। কিন্তু ভুল ভুল, সব তোমার মিথ্যে অহংকার। তোমার ভাইয়ের মাত্র 3টে গাধা, জ্বালানি লকড়ি বেচে খায়। তার ঘরে আজ সম্পদ রাখার জায়গা নেই। এত সম্পদ হাতে গুনতে পারে না। আমার কাছ থেকে দাড়ি পাল্লা নিয়ে গিয়ে ওজন করে দেখতে হয়। আর তুমি একটা অপদার্থ। আমার বাপের তৈরি করা একটা দোকান হাতে পেয়েও সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মোটা পয়সা ঘরে আনতে পারো না। কাশিম ভেবে পায় না এ কথার কি জবাব সে দেবে। কিন্তু জাহাবাজ বউ ছাড়বার পাত্রী নয়। হিংস্র বাঘিনীর মতো সে ঝাঁপিয়ে পড়তে চায় তার স্বামীর উপর। না, চুপ করে মুখ বুজে সহ্য করা চলবে না। যাও, তোমার ভাই রত্নটিকে গিয়ে জেরা করো। কোথায় পেল সে এত মোহর? কি তার সূত্র? আমি জানতে চাই। সে না তোমার ভাই। বিবির যুক্তিতর্কে কাশিম বুঝতে পারল
যে কোনোভাবেই হোক তার ভাই আলীবাবা নিজের ভাগ্য বিবর্তন ঘটিয়েছে। ভাইয়ের সৌভাগ্যের কথা শুনে সেও কিন্তু খুশি হতে পারল না, হিংসায় কাতর হয়ে পড়ল সে। একটু পরে প্রকৃত ব্যাপারটা কি জানবার জন্য কৌতূহলী হয়ে সে আলীবাবার বাড়িতে এসে উপস্থিত হল। এই সময় রাত্রি প্রভাত হয়ে আসে। আলীবাবা সেই সময় কোদালটা সাফ করছিল। কোনো রকম সভ্যতা ভব্যতার বালাই না দেখিয়ে রাগে গড়গড় করতে করতে কাসিম বলে, কিরে আলী বাবা, ব্যাপারটা কি? হ্যাঁ, আমার সঙ্গে তুই বড় লোকই দেখাতে যাস কোন সাহসে? হ্যাঁ, তোর না হয় পয়সা কড়ি হয়েছে, তা বলে দাঁড়ি পাল্লায় মোহর গুঁজে দিয়ে নবাবি চাল মারবি? এত বড় সাহস তোর? আলীবাবা হকচকিয়ে যায়, ভয়ে বুক দুরুদুরু করে ওঠে। সে জানে কাসিম আর তার বিবি কি লোভী আর ধূর্ত। খোদা কসম, তুমি কি বলছো বড় ভাই? কিছুই বুঝতে পারছি না আমি। একটু খোলসা করে বলবে ব্যাপারটা কি? দেখো, তুমি আমার সহোদর ভাই, রক্তের সম্পর্ক আছে তোমার সঙ্গে, কিন্তু আজ কতকাল একটিবার আমাদের খোঁজ খবর নিতেও আসো না। আজ হঠাৎ এসেই এইভাবে রাগারাগি করছো কেন বড় ভাই? ঠিক আছে, কি জানতে চাও বলো, আমি কথা দিচ্ছি তোমার কাছে কিচ্ছু গোপন করব না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না আলী। তুমি কিছু জানো না বলে ন্যাকাটি সাজিলে তো আমি শুনবো না। আমি জানি কি তুমি লুকোতে চেষ্টা করছো আমার কাছে। এই বলে সে আলীবাবার নাকের ডগার সামনে সেই মোহরটা মেলে ধরে বলল, এই যে দেখো, চিনতে পারছো? এরকম চিজ কতগুলো বাক্সে ভরেছো। চোর কাহিকা, তুই আমাদের বংশের কলঙ্ক, কুলাঙ্গার। আলীবাবা কি বলবে কিছুই ভেবে পায় না। তার বিবির হঠকারিতার জন্যই এই অপকর্মটি হয়ে গেছে। বড় ভাই, সব খোদার মেহেরবানি। তিনি দিলে ঘরে রাখা ঠাঁই হয় না, আর কেড়ে নিলে বাদশার ভাণ্ডারও শূন্য হয়ে যায়। এরপর সে আদ্যপান্ত সমস্ত কাহিনী খুলে বলল কাসিমকে। শুধু সেই চিচিং ফাঁকের মাহাত্ম্যটুকু গোপন রাখল। তুমি আমার সহোদর ভাই, তোমার সঙ্গে আমার লুকোছাপা কিছু থাকতে পারে না। আমি যা পেয়েছি, যা ঘরে এনে তুলেছি, তাতে আমার যেমন অধিকার, তোমারও সমান অধিকার আছে। তুমি এসো, ঘরের ভেতরে এসো ভাইজান, সমান আধা আধি বকরা করে নিয়ে যাও। আমি তোমাকে খুশি মনেই দিয়ে দিচ্ছি। কাসিম কিন্তু ভীষণ লোভী। সে আলীবাবার প্রস্তাবে সম্মত হল না। বলল, না 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 না, ওসবে আমার দরকার নেই। তুই বল, সেই গুহার মধ্যে কি উপায়ে আমি ঢুকতে পারি? তোকে আর কিছু করতে হবে না। আমার যা দরকার আমি নিজেই নিয়ে আসবো ওখান থেকে। কিন্তু হুঁশিয়ার, আমাকে ভুল পথের নিশানা বলে ভাঁওতা দেওয়ার চেষ্টা করবি না কিন্তু, তাহলে জানে খতম করে দেবো একেবারে। সোজা গিয়ে কোতোয়ারিতে এজাহার দিয়ে আসবো তোর নামে। তুই একটা মহাচোর, চুরির মাল তোর ঘরে খুঁজে পেলে তোর কি অবস্থা হবে একবার ভাব। কাসিম ভাইজানের অসাধ্য কিছুই নেই। চুরির দায়ে সে আমাকে খুব সহজেই আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। আর তা যদি ঘটে, তবে আমার বিবি বাল বাচ্চাদের কি হবে? বাপরে, ভাবলেও আমার বুক কেঁপে উঠছে। আলীবাবা আর দ্বিধা না করে ওই গুহা অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠি, সেই চিচিং ফাঁক এবং চিচিং বন্ধ জাদু মন্ত্র দুটি কাসিমকে বলে দিল। কাসিম আর ক্ষণকাল অপেক্ষা করল না সেখানে। রাতারাতি কোটিপতি কুবের বনে যাবার খোয়াবে তখন সে মশগুল। আলীবাবার দিকে ভ্রুক্ষেপ না করে সে হন হন করে নিজের বাড়ির দিকে চলে গেল। পরদিন সকাল হতে না হতে কাসিম 10টা খচ্চরের পিঠে 20টা খালি জ্বালা ঝুলিয়ে সেই জঙ্গল প্রান্তে এসে হাজির হল। আলীবাবার পথ নির্দেশ মতো এগোতে এগোতে এক সময় সেই পাহাড়ের পাদদেশের নির্দিষ্ট স্থানটিও খুঁজে পেল সে। কাসিমের সর্বাঙ্গ এক অভূতপূর্ব পুলকে রোমাঞ্চিত হয়ে উঠল। অফুরন্ত ধনভাণ্ডারের সামনে এসে পড়েছে সে, এবং এই কুবের সম্পদ সব তারই হবে। সে হবে জগতের সবচেয়ে সেরা ধনী মানুষ। উফ, ভাবতেও সারা শরীর শিরশির করে ওঠে। আলীবাবার বর্ণনা মতো গুহা মুখে চিহ্নটিও সে আবিষ্কার করতে পারল। কাসিম আনন্দের আতিশয্যে চিৎকার করে বলে উঠল, চিচিং পাক!
আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে পাহাড় পাদদেশের মাটিতে ফাটল ধরল। ক্রমশ সে ফাটল বিস্তৃত হতে হতে একটি গর্তের মতো হয়ে গেল। কাসিম ঝুঁকে পড়ে দেখতে পেল একটা পাথরের সিঁড়ি নেমে গেছে নিচে। আলীবাবা যেমনটি বর্ণনা করেছিল হুবহু একই রকম সব মিলে গেল। কাসিম আর ধৈর্য ধরতে পারল না, তড়বড় করে নেমে গেল নিচে এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার ফাটলটা জোড়া লেগে গুহার প্রবেশ পথ রুদ্ধ হয়ে গেল। তা যাক, কাসিম ভাবে খোলার জাদুও তো তার জানাই আছে, ও নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। এখন দেখতে হবে কোথায় কি কি ধনদৌলত জড়ো করা আছে চারিদিকে এবং কিভাবে সেগুলোকে বস্তাবন্দি করে উপরে ওঠানো যাবে তারই ফন্দি ফিকির ভাবতে লাগলো সে। গুহার অভ্যন্তরে প্রবেশ করা মাত্র মণিমাণিক্যের জেল্লায় চোখে ধাঁধা ধরে গেল কাসিমের। দুনিয়াতে এত ধন দৌলত থাকতে পারে সে কল্পনা করতে পারেনি। একের পর এক বস্তা বোঝাই করতে থাকলো কাসিম। শুধু সোনার মোহর আর দামি দামি রত্ন মণি ছাড়া অন্য কিছু সে নিল না। কতই বা সে নিতে পারবে? মাত্র 10টা খচ্চর এনেছে সঙ্গে, ওরা কত ভারী বা বইতে পারবে? বস্তাগুলো ভরে এক এক করে টেনে এনে সিঁড়ির তলায় রাখল কাসিম। এবার গুহার মুখ খুলে বাইরে বেরুবার পালা। কিন্তু সেই যে কি ফাঁক একটা, দূর ছাই, কিছুতেই তো মনে পড়ছে না। সর্বনাশ! অনেক চেষ্টা করেও চিচিং শব্দটা সে কিছুতেই মনে করতে পারে না। মুহূর্তে কাসিমের মুখ বিবর্ণ হয়ে ওঠে, ভয় গলা কাঠ হয়ে আসে, জোরে সে চিৎকার করে ওঠে, সিমভাগ! কিন্তু দরজা একটুও ফাঁক হয় না। কাসিম আবার গর্জন করে, লাউ ভাগ, শশা ভাগ, ক্ষীরা ভাগ। কিন্তু দরজা ফাঁক হয় না। কাসিম ঘামতে শুরু করে, ভয় শিউরে ওঠে সে, দাঁত মুখ খিচে সে প্রাণপণে মনে করার চেষ্টা করতে থাকে সেই চিচিং শব্দটি। কিন্তু দুনিয়ার যত রাজ্যের বস্তুর নাম মনে আসে শুধু ওই চিচিং ছাড়া। অসহায় ভাবে সে দুহাতে কপাল চাপড়াতে থাকে। আল্লাহ, এ কি হলো আমার? একটু আগেও যা মুখে ডগায় ছিল, এখন এই দারুণ প্রয়োজনে সে কথা মনে পড়ছে না কেন? কেন? পাথরের দেওয়ালে মাথা কুটতে থাকে সে, কিন্তু কিছুতেই কিছু ফল হয় না। হতাশায় চোখে অন্ধকার নেমে আসে, দেহ অবসাদগ্রস্ত হয়, নেতিয়ে পড়ে যায় সে পাথরের মেঝে। ক্লান্তিতে শরীর অসাড় হয়ে যায়, চোখে তন্দ্রা নামে। কিন্তু সে স্বল্পকালের জন্য। আবার সে উঠে দাঁড়ায়। স্মৃতির সঙ্গে মনের লড়াই চলে অনেকক্ষণ ধরে। কত শব্দ মনে পড়ে, কত ফলের নাম, কত শস্যের নাম, কত সবজির নাম, কিন্তু আসল বস্তুটির নাম আর মুখে আসে না। কাসিম বুঝতে পারে এ আল্লাহরই কারসাজি। তিনি তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্যই তার স্মৃতি থেকে শব্দটিকে লোপাট করে নিয়ে গেছেন। তার অত্যধিক লোভ লোলুপতার জন্য এই সাজার বিধান করেছেন খোদা। ইয়া আল্লাহ, আমাকে মার্জনা করো প্রভু, আমি আর লোভ করব না কখনো। আমাকে এই সোনার কয়েদখানা থেকে মুক্তি দাও তুমি। আমি কথা দিচ্ছি, আমি কসম খাচ্ছি, এই সোনা দানা মণি রত্ন কিছুই আমি সঙ্গে নিয়ে যাব না। আমাকে বিশ্বাস করো খোদা, আমি তোমাকে মিথ্যে ধাপ্পা দিচ্ছি না। সত্যি সত্যি আমি আর কোনো সম্পদে লোভ করব না। একটিবার, শুধু একটিবারের জন্য আমাকে ক্ষমা করো খোদা তাআলা।
মুক্তি দাও। কিন্তু কাসিমের খোদা সে কথায় কর্ণপাত করলেন না। গুহা মুখ উন্মুক্ত হল না। এরপর কাসিমের অবস্থা উন্মাদের মতো হয়ে উঠল। বড় বড় হিরে জহরতগুলো মুঠি ভরে নিয়ে পাথরের দেওয়ালে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকল। কিন্তু তাই বা কতক্ষণ? অবসাদে এলিয়ে পড়ে দেহ, ঘুমে আচ্ছন্ন হয়ে আসে চোখ। সেই এবড়ো খেবড়ো পাথরের মেঝের উপরেই অসাড়ে পড়ে ঘুমোতে থাকে সে। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখে হঠাৎ কারা যেন গুহা মুখ খুলে দিয়েছে। এক ঝলক সূর্যালোক এসে পড়েছে তার মুখে। কি আরাম, কি আরাম! এই অন্ধকারের মধ্যে কি মুক্তির আশ্বাস। কিন্তু কিন্তু ও কাদের পায়ের শব্দ। মনে হচ্ছে একদল যাত্রীর মানুষ সশব্দে নিচের দিকে নেমে আসছে। দুপুরের ঝাঝা রোদে তেতে পুড়ে এসে হাজির হলো 40 চোর, পাহাড়ের পাদদেশে ঠিক গুহা মুখের পাশে। অদূরে 10টা খচ্চর বাঁধা দেখতে পেয়ে চমকে উঠল তারা। এই নির্জন বনপ্রান্তরে এই জানোয়ারগুলোকে এখানে নিয়ে এলো কে? তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি মেলে এদিকে ওদিকে তন্ন তন্ন করে তল্লাশ করতে থাকলো সকলে। কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া পাওয়া গেল না। সর্দারটি বলল, সর্বনাশ, আমাদের ডেরার সন্ধান পেয়ে গেছে কেউ। অন্য একজন বলল, কিন্তু সন্ধান পেলেই বা কি, ঢুকবার চাবিকাঠি জানবে কি করে? সর্দার বলে, লোকটা নিশ্চয়ই আমাদের পিছু ধাওয়া করে সব দেখে শুনে জেনে নিয়েছে। যাক, আর দেরি না, এবার তোমরা সব তলোয়ার বাগিয়ে নিচে নেমে পড়ো। চিচিং পাক! গুহার মুখ খুলে গেল এবং শানিত অস্ত্র কাঁধে চেপে এক এক করে সবাই নিচে নেমে গেল। সিঁড়ির মুখে বস্তা বস্তা মোহর আর হিরে জহরত দেখে বুঝতে আর বাকি রইল না যে চোরের উপর বাটপারি করার জন্য কেউ প্রবেশ করেছে ভিতরে। গর্জে উঠল সর্দার, দুশ্মন কো খতম করো! সর্দারের সিংহ গর্জনে কাসিমের ঘুম ছুটে যায়, স্বপ্ন টুটে যায়। তড়াক করে লাফিয়ে ওঠে সে, কিন্তু উঠে আর দাঁড়াতে পারে না। সর্দারের এক ঘায়ে ধর মুন্ডু আলাদা হয়ে যায়। শয়তান চট্টা কहीं का! যদিও একবার মাত্র আর্তনাদ করেই কাসিম স্তব্ধ হয়ে পড়ে গেল, তবুও ক্রুদ্ধ সর্দার নিরস্ত হল না। নিষ্প্রাণ ধরটার উপরে কোপের পর কোপ বসিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলতে থাকলো কাসিমের দেহটাকে। তারপর সাগরেদদের হুকুম করলো, इसकी लाश को बाहर फेंक दो। এইভাবে কাসিমের মৃতদেহটা 6 টুকরো আকারে একটা বস্তাবন্দি অবস্থায় নিক্ষিপ্ত হয়ে গুহা মুখের কাছেই পাহাড়ের পাদদেশে পড়ে রইল। এই তার পরিণতি। কাসিমকে ছুঁড়ে দিয়ে আবার চোরেরা গুহাভ্যন্তরে গিয়ে বস্তাগুলো খালি করে আবার যথাস্থানে সাজিয়ে রেখে গোল হয়ে বসে মতলব বাঁটতে থাকে। এরপর কি হলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন আগামী মঙ্গলবার ঠিক বিকেল 5টায়। সফটুনস FM বাংলায় শুনলেন আলিবাবা ও 40 চোর গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন সঙ্গীতা গাঙ্গুলি, অঞ্জন রায়চৌধুরী, মনোজিৎ বোস। শব্দগ্রহণে মিলন কুমার প্রধান। ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস কৌশিক পাইন। পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি। সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল। প্রচার ও অলঙ্করণে সফটুনস।